অলরেডি অধ্যায় 5 দুঃখিত, অলরেডি অধ্যায় 5 শুরু করে দিয়েছি। অধ্যায় 5 হচ্ছে অনেক বড় একটা টপিকস, তোমরা নিজেরাও জানো। এই টপিক্সের হেডলাইনটাও আমরা জানি, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। গত ক্লাসে আমি কিন্তু উদ্ভিদের পুষ্টি নিয়ে পড়েছিলাম। উদ্ভিদের পুষ্টির মধ্যে কি ছিল, মূলত আমি কোনটা নিয়ে বেশি আলোকপাত করেছিলাম? খনিজ লবণ। বিভিন্ন রকম খনিজ লবণ নিয়ে আমরা বিশ্লেষণ করেছিলাম, কোন খনিজ লবণের অভাবে কি কি হয় এবং কি কি সংঘটিত হয়। আজকে পড়ব আমি প্রাণীর খাদ্য নিয়ে, অথবা প্রাণীর খাদ্য এবং পুষ্টি নিয়ে। ঠিক আছে? তাহলে প্রাণীর খাদ্য এবং পুষ্টির ক্ষেত্রে আমি বায়োলজির ভাষায় খাদ্য কাকে বলে, যদি পরীক্ষায় আসে খাদ্য কি, আমি কি খুব টিপিক্যালভাবে উত্তরটা দিব? নো, যেহেতু জীববিজ্ঞানের ভাষায় বায়োলজিতে খাদ্য নিয়ে একটি সংজ্ঞা দেওয়া আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খাদ্য যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে, বিভিন্নভাবে শোষিত হয়ে বিভিন্ন রকম কার্য সম্পাদন করে, তাকে আমরা খাদ্য বলবো। এই যে বললাম, দেহের বিভিন্ন রকম কার্য সম্পাদনের প্রক্রিয়া, এই কার্য সম্পাদন কি কি? আমাদের দেহে মূলত কার্য সম্পাদনের ক্ষেত্রে দেহের শক্তি উৎপাদন, তাপ শক্তি উৎপাদন, দেহের কর্মশক্তি উৎপাদন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কিন্তু আমাদের কাজের পদ্ধতি আছে। তাহলে এখন আসি, আমরা অধ্যায় 4 যখন পড়েছিলাম, কি পড়েছিলাম? শ্বসন, রেসপিরেশন। রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের কি ঘটেছিল? শুধুমাত্র এক অণু গ্লুকোজ, খেয়াল করো, C6H12 O6, এটি হচ্ছে গ্লুকোজের একটি সংকেত। গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে অথবা সবাত শ্বসনের প্রক্রিয়ায় কি তৈরি হয়েছিল? 38টি এটিপি, অথবা কি তৈরি হয়েছিল? 686 কিলো ক্যালোরি পার মোল। তাহলে এই যে আমি বললাম 686 কিলো ক্যালোরি পার মোল, এটা কি হিসেবে? এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কর্মশক্তি হিসেবে কি হচ্ছিল? তৈরি হচ্ছিল। তাহলে আজকে আমরা কি পড়ব? যেহেতু অপ্রচলিত একটু টপিকস, যে টপিকসগুলি আমরা মূলত তুলনামূলকভাবে কম গুরুত্ব দেই, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই ধরনের টপিক কিন্তু সবসময় চলে আসে। ঠিক আছে? তাহলে বি অ্যালার্ট, আমরা কিন্তু এই টপিকসটা নিয়ে একটু ধারণা করি। আমি প্রথমে বলেছিলাম প্রাণীর খাদ্য, এখন আসি খাদ্য উপাদান। খাদ্য উপাদান মানে কি? যে প্রক্রিয়ায় বিশেষ বিশেষ উপাদান বিশেষ বিশেষ খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি থাকে, এই যে আমি বললাম উপাদান, অবশ্যই হবে রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান যখন নির্দিষ্ট খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি থাকে, তাকে আমি বলবো খাদ্য উপাদান। বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রাণীদেহের জন্য মোট খাদ্য উপাদান নির্ধারণ করেছে 6টি। তাহলে কি কি আছে দেখো তো, আমাদের প্রাণীদেহের জন্য খাদ্য উপাদানে কি কি আছে? প্রথমে হচ্ছে আমিষ অথবা কি প্রোটিন, 2 নম্বর হচ্ছে শর্করা অথবা কার্বোহাইড্রেট, 3 নম্বর হচ্ছে স্নেহ ও চর্বি অথবা ফ্যাট অথবা লিপিড, এরপর হচ্ছে খাদ্য প্রাণ ও ভিটামিন, এবং হচ্ছে খনিজ লবণ অথবা মিনারেল সল্টস, এবং অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, এই 5টা উপাদান খুব সহজে জারিত হবে অথবা দ্রাবক হিসেবে কে কাজ করবে? পানি। তাহলে আমি মূলত মোট কয়টি উপাদান নিয়ে আলাদা করেছিলাম? মূলত আমি প্রাণী দেহের খাদ্যকে মোট 6টি উপাদান হিসেবে বিভক্ত করেছিলাম। তোমরা উদ্ভিদের ক্ষেত্রে আমি কিন্তু পড়েছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে আমি এখন আসি এসেনশিয়াল এলিমেন্টস। প্রাণীর ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো প্রতিদিন অবশ্যই আমাদের গ্রহণ করতে হয়? তাহলে আমি নির্ধারণ করে দিচ্ছি, মোট দেখো 3টা উপাদান আমি এভাবে আলাদা করে দিচ্ছি। মোট 3টে উপাদান কিন্তু আমাদের অত্যাবশ্যকীয় অথবা প্রতিনিয়ত লাগে। তাহলে এই অত্যাবশ্যকীয় এবং প্রতিনিয়তের ক্ষেত্রে আমাদের কি কি আছে দেখো। প্রথম শব্দটা হচ্ছে আমিষ অথবা প্রোটিন, এরপরে হচ্ছে শর্করা অথবা কার্বোহাইড্রেট, 3 নম্বর হচ্ছে স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য। তাহলে এই উপাদান 3টিকে আমি কি বলবো? অত্যাবশ্যকীয় উপাদান। এখন আসি যে বিভিন্ন রাসায়নিক উপাদান বললাম, এখানে আমিষের মধ্যে কি কি আছে তোমরা একটু দেখো তো। আমিষের ক্ষেত্রে আমি মূলত পাবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং
অবশ্যই পাবো নাইট্রোজেন। এই নাইট্রোজেনের বিশেষত্বের কারণে কিন্তু প্রোটিন জাতীয় উপাদান আমাদের দেহের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দরকার। এই আমিষ আমাদের কি করে তাহলে দেহের ক্ষেত্রে? আমাদের দৈনন্দিন জীবনে দেহের ক্ষয় পূরণ, দেহের বৃদ্ধি সাধন এবং দেহের বিভিন্ন উপাদান তৈরিতে সাহায্য করে কে? আমিষ অথবা প্রোটিন। ঠিক আছে? এবং এই আমিষ এবং প্রোটিনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে আমি কি তৈরি করব? অ্যামাইনো অ্যাসিড। আমি আরেকটা শব্দ লিখে দিচ্ছি, দেখো, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির কারণে কিন্তু অ্যামাইনো অ্যাসিড একটির পর একটি বন্ড তৈরি করে কি তৈরি করবে? আমিষ অথবা প্রোটিন। এছাড়া এই নাইট্রোজেন ঘটিত উপাদান ছাড়া আরো কি কি আছে দেখো, এখানে থাকবে অবশ্যই ফসফরাস, সালফার এবং আয়রন। এই তিনটা উপাদান কিন্তু আমি খুব সহজে কিসের থেকে পূরণ করতে পারছি? প্রতিদিন যদি আমি আমিষ অথবা প্রোটিন গ্রহণ করি, এই উপাদানগুলো আমি আমার দেহের জন্য খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে? 2 নম্বর, অথবা কার্বোহাইড্রেট। শর্করা অথবা কার্বোহাইড্রেট আমরা কেন গ্রহণ করব? গ্রহণ করার আগে আমি দেখি কার্বোহাইড্রেটে কি কি আছে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মিলে আমি যে শর্করাটা বললাম, এই শর্করাতে প্রধানত আমরা কি, শর্করা থেকে আমরা প্রধানত কি পাই? শক্তি পাই। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে দেখো, স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য। স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্যের মধ্যে আমি রাসায়নিক উপাদান কি কি আছে দেখি। একে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই তিনটে উপাদান আমি খুব সহজে কোত্থেকে পাবো? স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য থেকে। তাহলে স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য আমরা কেন গ্রহণ করব? আমাদের দৈনন্দিন জীবনে যে তাপশক্তি এবং কর্মশক্তির প্রয়োজন হয়, এই তাপশক্তি এবং কর্মশক্তির উৎস হিসেবে কে কাজ করবে? স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য। তাহলে আমি এখন প্রথমে আসি, যেহেতু প্রোটিন অথবা আমিষ নিয়ে বলছি। আমিষের উৎসের ক্ষেত্রে আমি প্রধানত কয়টা উৎস পাবো? একটা পাবো উদ্ভিজ আমিষ, আরেকটি পাবো প্রাণীজ আমিষ। উদ্ভিজ আমিষের ক্ষেত্রে আমি কোত্থেকে পাবো? বিভিন্ন জাতের ডাল থেকে পাবো, বিভিন্ন রকম মুগ ডাল, মসুর ডাল কিংবা বিভিন্ন উপাদান থেকে আমি কি পাবো? আমিষ অথবা উদ্ভিজ আমিষ। প্রাণীজ আমিষ আমরা বিভিন্ন রকম মাছ, মাংস সবগুলো থেকে আমি কিন্তু কি পাবো? প্রাণীজ আমিষ। আগে একটি ধারণা ছিল প্রাণীজ আমিষে মোট যে 20টি উপাদান আছে অথবা মোট যে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে, উদ্ভিজ আমিষে কিন্তু মাত্র আছে 16টি অ্যামাইনো অ্যাসিড। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি অ্যামাইনো অ্যাসিডের অথবা যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে বিভিন্ন বন্ডের মাধ্যমে প্রোটিন তৈরি হয়, এই সবগুলি উপাদান কিন্তু আমরা কোত্থেকে পাবো? উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ। আমিষের কথা শেষ অথবা বর্ণনা শেষ। এখন আসো শর্করা। শর্করার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে একটু সূত্র দিয়ে রাখি। শর্করার ক্ষেত্রে দেখো শর্করা কিভাবে তৈরি হয়। CnH2n এবং ON। CnH2n কে যদি আমি n এর ক্ষেত্রে যদি আমি 6 বসাই তাহলে কি হয় দেখো, C6H12 এবং O6। তাহলে শর্করা কিন্তু আমাদের আমিষের চাইতো সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করতে হয়। কিসের জন্য? শর্করা থেকে আমরা কিন্তু কি পাই? আমাদের দৈনন্দিন জীবনে শক্তি পাই। কি প্রক্রিয়ায় ভাঙে? আমরা পড়েছিলাম রেসপিরেশন অথবা শ্বসন। এই প্রক্রিয়ায় কি ভাঙবে? শর্করা ভেঙে যায়। ঠিক আছে? তাহলে শর্করা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমি দেখি একটু তোমাদের। প্রথম শব্দ দেখো, 1 নম্বর হচ্ছে মনোস্যাকারাইড। একটু দেখো, মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি? যে ক্ষেত্রে শুধুমাত্র গঠন কি হবে? CnH2n এবং ON। তাহলে আমি খুব সংক্ষেপে আমি দিতে পারি, দেখো, C6H12O6। তাহলে মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ। সবাই একটু লিখে রাখো, গ্লুকোজ।
হচ্ছে মনোস্যাকারাইডের পর আমি দেখাচ্ছি ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড মানে কি? ডাই মানে হচ্ছে দুইটি। তাহলে আমি এখন খুব সহজে একটু লিখে দিই, দেখো CnH2nOn প্লাস CnH2nOn। তাহলে এই ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, সেলুবায়োজ ইত্যাদি। ঠিক আছে, তাহলে সুক্রোজ, সেলুবায়োজ মানে CnH2n প্লাস n এবং CnH2n প্লাস n। তাহলে এটা হচ্ছে ডাইস্যাকারাইডের একটি উদাহরণ। ঠিক আছে, এরপর আসি পলিস্যাকারাইড। পলি মানে কি জানো? পলি মানে হচ্ছে অনেকগুলো। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি গঠন দেখাচ্ছি। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, বিশাল বিশাল গঠন, প্রায় 20,000 30,000 গ্লুকোজ যখন পরস্পর একটি বন্ড তৈরি করে তখন এই গঠনটার নামই হচ্ছে কি? পলিস্যাকারাইড। তাহলে আমি উদাহরণ হিসেবে কি দেখাইলাম? স্টার্চ, সেলুলোজ এবং সুক্রোজ। স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এই যে তোমাদেরকে এই তিনটা গঠন দেখালাম, আমাদের দেহে কি খুব সহজে পরিপাক হয়? ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড যতক্ষণ পর্যন্ত মনোস্যাকারাইড অথবা C6H12O6 অথবা শর্করা হিসেবে ভাঙে না অথবা মনোস্যাকারাইড হিসেবে তৈরি হয় না, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে কি শোষিত হয় না? এই উপাদানগুলো শোষিত হয় না। যেমন ধর আমি তোমাদেরকে একটু বলতে পারি, আমি যখন ভাত খাচ্ছি, ভাতের মধ্যে কি আছে? স্টার্চ। ওই স্টার্চকে আমরা আমাদের কোষের মধ্যে শোষণ করতে পারবো? না। যতক্ষণ পর্যন্ত এই স্ট্রাকচারের লেভেলটা ভাঙবে না অথবা হাইড্রোলাইসিস হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে কি হয় না? এই উপাদানটি শোষিত হয় না। ঠিক আছে, এরপর আসি আমি স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য। স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্যকে আমি প্রোটিনের মতো ভাগ করতে পারি। একটি হচ্ছে উদ্ভিজ চর্বি, আরেকটি হচ্ছে প্রাণীজ চর্বি। এই যে উদ্ভিজ চর্বি উদাহরণ কি? এই যে সরিষার বীজ, ওখান থেকে আমরা খুব সহজে তেল পাই। সয়াবিন, অলিভ মানে কি? জলপাই, ওখান থেকে আমরা কি পাই? তেল পাই। তাহলে এটা হচ্ছে উদ্ভিজ চর্বি। আর প্রাণীজ চর্বি কোনগুলো? যেমন ধরো গরুর মাংস থেকে আমরা বিভিন্ন রকম চর্বি জাতীয় উপাদান থেকে ঘি, মাখন, এই সবগুলো থেকে আমরা কি পাবো? প্রাণীজ চর্বি। লিসেন মাই স্টুডেন্ট, আমি যে এতক্ষণ ধরে আমি যে উপাদানগুলি পড়লাম, মোট কয়টা উপাদান পড়লাম? 6টির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম কয়েকটি উপাদান? 3টি। এই 3টির ক্ষেত্রে প্রথমে আমি সবচেয়ে গুরুত্ব দিলাম আমিষ। আমিষ কেন গ্রহণ করব? আমিষ গ্রহণ করব যেহেতু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরবর্তীতে নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন আমাদের দেহে 16% হিসেবে গৃহীত অবস্থায় থাকে। আমাদের দেহে বৃদ্ধি, ক্ষয়পূরণের জন্য প্রতিনিয়ত আমাদের কি গ্রহণ করতে হয়? আমিষ অথবা প্রোটিন। এরপরটা পড়েছিলাম শর্করা। কেন আমরা শর্করা গ্রহণ করব? কারণ শর্করা থেকে আমরা কিন্তু কি পাচ্ছি? মনোস্যাকারাইড অথবা C6H12O6। যে C6H12O6 আমরা শ্বসন অথবা রেসপিরেশন প্রক্রিয়ায় প্রতিনিয়ত কি পাচ্ছি? আমরা ক্যালোরি, শক্তি হিসেবে আমরা পাচ্ছি। কি হিসেবে পাচ্ছি? এক অণু শর্করা থেকে 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি হিসেবে পাচ্ছি। এরপর আমি স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য উপাদান থেকে আমি কি পেলাম? তাপশক্তি এবং কর্মশক্তি। তাহলে এই 3টি উপাদান আমাদের কিন্তু প্রতিনিয়ত কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঠিক আছে, এবং এই 3টি উপাদানকে আমি কি দিলাম? অত্যাবশ্যকীয় উপাদান, খাদ্য উপাদান। এখন আসি, আমি এই 3টি উপাদানকে দিলাম, এরপর আসি সহকারী উপাদান। সহকারী মানে কি? প্রতিদিন অল্প অল্প পরিমাণ গ্রহণ করতে হবে এবং এই অল্প অল্প পরিমাণ গ্রহণ না করলে আমাদের কিন্তু যে কোনো একটা পর্যায়ে এর ঘাটতি দেখা দিলে বিভিন্ন রোগ, যেমন রাতকানা রোগ, বেরি রোগ, গলগণ্ড, অনেকগুলো রোগ কিন্তু দেখা যায়। তাহলে এখন আসি আমাদের এখানে খাদ্যপ্রাণ এবং ভিটামিন। আমাদের প্রথম সহকারী উপাদান হচ্ছে কি? প্রধান উপাদানের সাথে সহকারী উপাদান। প্রথমে হচ্ছে খাদ্যপ্রাণ ও ভিটামিন।
এই খাদ্যপ্রাণ ও ভিটামিনের ক্ষেত্রে আমি কি পাবো দেখো, একটি হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো আমরা একটু দেখি। ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে এই চারটা উপাদানই হচ্ছে আমাদের কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এরপর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, যে ভিটামিনটা পানির উপস্থিতিতে দ্রবীভূত হয়। কোথায় দ্রবীভূত হয়? অবশ্যই কোষের ভেতরে। ঠিক আছে, আমি যে এত মেকানিজম পড়লাম, এই মেকানিজমের সবগুলো কিন্তু কোথায় হচ্ছে? অবশ্যই অবশ্যই আমাদের সেল অর্গানেলস অথবা কোষের ভেতরে। তাহলে এখন আসি পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আমি একটি বললাম ভিটামিন বি এবং ভিটামিন সি। ভিটামিন বি এর ক্ষেত্রে আমি আবার আরেকটি কথা বলতে পারি, B1 to 12 এই একসাথে এই উপাদানকে বলতে পারি ভিটামিন বি কমপ্লেক্স। এখন আসি এরপরের উপাদান হচ্ছে খনিজ লবণ। তাহলে খনিজ লবণের কাজ কি? খনিজ লবণ মূলত বিভিন্ন কোষের ক্ষেত্রে অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রে খুব দ্রুত উদ্দীপনার কাজে সহায়তা করে। তাহলে এই খনিজ লবণ আমরা কোত্থেকে পাচ্ছি? যেমন ধরো সমুদ্র থেকে পাচ্ছি অথবা বিভিন্ন উপাদান থেকে পাচ্ছি। আয়োডিন লবণ, তারপর হচ্ছে আমি বিভিন্ন উপাদান, যেমন ধরো পেয়ারা বলো, দুগ্ধ বলো, দুগ্ধকে অথবা দুধকে একটি আদর্শ খাদ্য বলা হয়। এই দুধ থেকে আমি প্রচুর পরিমাণে পাচ্ছি ক্যালসিয়াম। ঠিক আছে, এরপর দেখো আমি খনিজ লবণও শেষ। খনিজ লবণে খুব অত্যাবশ্যকীয় কোনগুলো? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, এসবগুলি হচ্ছে কিন্তু আমাদের খনিজ লবণ। এবং এই খনিজ লবণ আমাদের দৈনন্দিন জীবনে দেহ বৃদ্ধির জন্য সবচাইতে বেশি দরকার। এখন আসি সবার শেষে পানি। তোমাদের মনে আছে কিনা জানি না, অধ্যায় 6-এ আমি কিন্তু বলেছিলাম পানিকে ফ্লুইড অফ লাইফ অথবা কি, যার উপস্থিতিতে আমাদের দেহের সম্পূর্ণ কোষের মেকানিজম সংগঠিত হয়। এই যে রক্ত পরিবাহিত হবে, এই রক্ত পরিবহনের জন্য অবশ্যই আমাদের কি দরকার? পানি দরকার। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অথবা খুব দ্রুত কাজ সম্পাদনের জন্য কি দরকার? পানি দরকার। তাহলে এই পানি তোমার সম্পূর্ণ ক্যালোরি অথবা শক্তি যদি 2000 ক্যালোরি যদি হয়, তোমার দৈনন্দিন জীবনে প্রতিদিন 2 লিটার করে অবশ্যই পানি খেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো লিসেন মাই স্টুডেন্টস, আজকে আমি যে টপিকটা বেছে নিলাম প্রাণীর খাদ্য ও পুষ্টি। এই প্রাণীর খাদ্য ও পুষ্টির মধ্যে আমি আবার রিপিট করছি, প্রধানত খাদ্য উপাদানকে আমি কয়টি অংশে বিভক্ত করলাম? 6টির মধ্যে অত্যাবশ্যকীয় অথবা খুব দরকারি উপাদান হচ্ছে 3টি এবং সহকারী উপাদান হচ্ছে 3টি। এর পাশাপাশি আরেকটি উপাদান কিন্তু রয়ে গেছে, এটা হচ্ছে রাফেজ অথবা আঁশ জাতীয় খাদ্য। এই যে বললাম রাফেজ অথবা আঁশ জাতীয় খাদ্য আমরা কেন গ্রহণ করব? রাফেজ এবং আঁশ জাতীয় খাদ্য আমাদের দেহের কিন্তু বিভিন্ন পেশি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বৃহদন্ত্রের মধ্যে মল উৎপাদন তৈরিতে সাহায্য করে, মল শোষণ করতে সাহায্য করে, আমাদের কোষের মধ্যে পানি শোষণ করতে সাহায্য করে। কোন উপাদানটি? রাফেজ অথবা আঁশ। তাহলে আজকে আমি একটি অপ্রচলিত টপিকস নিয়ে আলোচনা করলাম। আশা করি এই টপিকসটা আমরা কয়েকবার পড়লেই কিন্তু শেষ করে ফেলতে পারবো, ভালোভাবে বুঝে শেষ করতে পারবো এবং পরীক্ষায় যদি আসে অবশ্যই কিন্তু আমাদের সুন্দরভাবে চার্ট আকারে আনসারটা লেখার চেষ্টা করব। ধন্যবাদ।